আইসিএসসি ক্লাস 10 চ্যাপ্টার 2 এবং 2 নম্বর চ্যাপ্টারের 2 নম্বর টপিক হলো পাওয়ার অ্যান্ড এনার্জি। পাওয়ার পাওয়ার বলতে আমরা ভাবি বেশ আমাদের ক্ষমতা দেখায়, পেশি দেখায়, তা কিন্তু নয়। এখানে ফিজিক্সের ভাষায় আমরা যেটা পেশি দেখিয়ে বলি সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেংথ, পেশির জোর কত। সেই জোর আর পাওয়ার কিন্তু এক কথা নয়। অর্থাৎ তোমার জোর থাকতে পারে কিন্তু তুমি কোনো কাজ করলে না, সারাদিন শুয়ে থাকলে, বসে থাকলে, তাহলে তোমার এখানে পাওয়ার কম হলো। আর একজন তার জোর অপেক্ষাকৃত কম, অতটা তার ভালো বেশি নয়, কিন্তু বেশ সে কাজ করলো, তাহলে তার পাওয়ার বেশি হবে। এবারে ধরো একজনের বাড়িতে এইরকম একটা সিঁড়ি আছে, এইরকম সিঁড়ি আছে, এখান থেকে একজন লোক এই সিঁড়ি বেয়ে এইখানে আসবে। আবার একজনের বাড়িতে এইরকম একটা সিঁড়ি রয়েছে, একজন লোক এখান থেকে এখানে উঠে আসবে। দুজন লোকের কিন্তু এখান থেকে এখানে উঠে আসতে কাজ করতে হবে। সেই কাজটা কতটা হবে না, এই লোকটার ভর মাস ও এম, এই লোকটার মাস ও এম, এই লোকটার ওয়েট এমজি, এই লোকটারও ওয়েট এমজি। এই এমজি ওয়েট নিচের দিকে কাজ করে, ডাউনওয়ার্ড। গ্র্যাভিটি সবসময় পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড কাজ করে। এর এগেনস্টে এ এতটা উঠেছে, এইটা এইচ, এটা এইচ। এক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে আমরা বলেছি এম জি ফোর্স ইনটু ডিস্টেন্স হাইট, এইচ হবে। এখানে ওয়ার্ক ডান হবে এম জি এইচ, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। এখানে ওয়ার্ক ডান হবে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। এখানে এত বড় সিঁড়ি স্যার, এখানে ও যা ওয়ার্ক ডান, এখানে এইটুকু সিঁড়িতে ওয়ার্ক ডান একই। কিন্তু তুমি দেখো এই সিঁড়ির যে এলিভেশন, এইখানে দেখো এই থিটা আর এই থিটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এইটা যদি আমি L1 বলি, এটা যদি L2 বলি, তুমি দেখো L1 বাই এইচ, সরি এইচ বাই L1 সমান সাইন থিটা, আর এদিকে এইচ বাই L2 সমান সাইন থিটা। এটা যদি থিটা 1 হয়, এটা যদি থিটা 2 হয়, এটা থিটা 1, এটা থিটা 2। এখানে এই সেম এলটা কার বেশি হবে বলো তো? এইখানে দেখতে পাচ্ছি L1 বেশি, এই L1টা বড়। এখানে নিচে বড় আছে, তাহলে এই সংখ্যাটা এই সংখ্যাটার মধ্যে কোনটা বড়? যার নিচে ছোট আছে, যার নিচে ছোট আছে, ছোট থাকলে এইটা বড় হবে, তার মানে সাইন থিটাটা বড় হবে, থিটার মানটা হবে। এই থিটাটা কিন্তু একটু বেশি, এখানে থিটাটা বেশি, এখানে থিটাটা কম। তার জন্য এর ওয়ার্ক ডান যা হয়েছে এরও ওয়ার্ক ডান সেম, কারণ এমজিটা নিচের দিকে কাজ করেছে। আগের দিন ওয়ার্কের আমরা প্রিন্সিপাল জেনেছি যে ওয়ার্ক ডান আমাকে কি করতে হবে, ফোর্সের যে কম্পোনেন্টটা, আমি এদিকে উঠলে কি হবে, আমার ফোর্স সবসময় নিচে দিয়ে কাজ করছে, এখানে থাকলেও নিচে দিয়ে কাজ করছে, সবসময় এমজি নিচে দিয়ে কাজ করছে। তাহলে আমার এইদিকে ডিসপ্লেসমেন্টটা কি আমি নিচ্ছি না। আমি কোন ডিসপ্লেসমেন্টটা নিচ্ছি? এই দিকে ডিসপ্লেসমেন্টটা কোনো কাজ করবে না, নো ওয়ার্ক ফোর্স করবে, এটা 90 ডিগ্রিতে আছে, কিন্তু এই ডিসপ্লেসমেন্টটা কাজ করবে প্রত্যেক ক্ষেত্রে। দেখো এই ডিসপ্লেসমেন্টটা আলটিমেট কত ডিসপ্লেসমেন্ট? এইচ ডিসপ্লেসমেন্ট। এবার বুঝতে সুবিধা হয়েছে। এতক্ষণ কিন্তু একটু মাথায় গন্ডগোল করছিল যে কেন এমজি স্যার এইদিকে এমজি নিচ্ছে, এদিকে এই কেন এলটা গুণ করেনি।
না, অবশ্যই এখানে দেখতে হবে যে এই দিকের যে ডিসপ্লেসমেন্টটা, এই ডিসপ্লেসমেন্টটার জন্য এমজি কোনো কাজ করছে না, কিন্তু এই দিকের ডিসপ্লেসমেন্টটার জন্য এমজি কাজ করছে, এগেনস্ট দ্য গ্র্যাভিটি করছে, অর্থাৎ মানুষটা কাজ করছে কার এগেনস্টে? গ্র্যাভিটির এগেনস্টে। গ্র্যাভিটি কিন্তু কাজ করছে না, গ্র্যাভিটি কাজ করছে নেগেটিভ, কাজ করছে নেগেটিভ ওয়ার্ক করছে। দেখো গ্র্যাভিটি এদিকে আর এখানে এইচটা এদিকে, এদের মধ্যে এইচ আর এমজি ফোর্স, এদিকে ফোর্স আর এদিকে ডিসপ্লেসমেন্ট ডি দিয়েছিলাম মনে হয় আগের দিন। এদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হলে ওয়ার্ক ডান তোমরা কি বলেছো? ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডি কস 180 ডিগ্রি সমান মাইনাস এফ ডি, নেগেটিভ ওয়ার্ক পেয়েছো। হ্যাঁ, এখানে গ্র্যাভিটিটা নেগেটিভ ওয়ার্ক করছে। কে ওয়ার্কটা করছে এখানে? গ্র্যাভিটি করছে না মানুষ করছে? মানুষ করছে। সেই যে ওয়ার্ক ডানটা সেটা পজিটিভ, এই কারণে মানুষের ক্ষেত্রে এখানে ওয়ার্ক ডানটা হলো এমজিএইচ। এখানেও এমজিএইচ ওয়ার্ক ডান, এখানে এমজিএইচ ওয়ার্ক ডান। এবারে দেখা গেল কি এই দুজন সমান ধীরে ধীরে যেমন উঠে, ভি স্পিডে উঠছে, এও ভি স্পিডে উঠছে, দুজনে একই স্পিডে উঠছে। তাহলে কার এখানে পৌঁছতে বেশি সময় লাগবে? না, এই ব্যক্তির এখানে পৌঁছতে বেশি সময় লাগবে, কারণ এর লেন্থটা তো বেশি, ফ্ল্যাট সিঁড়ি আর এর লেন্থটা বেশি। তোমরা পাহাড়ে গেছো, দেখেছো সেখানে কোথাও খাড়া থাকে, আবার কোথাও রাস্তাগুলো একটু 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 করে উঁচুর দিকে উঠতে থাকে। এই ইনক্লাইনেশনটার উপর ডিপেন্ড করছে এর ডিস্টেন্সটা কতটা তুমি যাবে। এইখানে যদি ভি স্পিডে যায় তাহলে তার টাইম লাগবে t1 সমান এল বাই ভি, আস্তে 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 উঠছে। আর এইখানে যদি এই ভি স্পিডে ওঠে, এখানে t2 হবে এল বাই এল, এখানে L1 বাই ভি, আর এখানে এল বাই ভি মানে এখানে এলটাকে L2 বলতে হবে। এবারে L1 গ্রেটার দেন L2, দেখো এটা বড় এটা ছোট, তাহলে t1 গ্রেটার দেন হবে t2। কার সময় বেশি লাগলো? এই লোকটার সময় বেশি লাগলো, আর এই লোকটার কম সময় লাগলো। দুজনেই সমান ওয়ার্ক ডান করলো, সমান কাজ করলো, সমান ওয়ার্ক ডান করলো। তাহলে কে কার এখানে কে হাঁপিয়ে যাবে বেশি? দুজনে তো সমান ওয়ার্ক ডান করেছে, কেউ বলবে না দুজনে সমান হাঁপিয়ে যাবে, না। দেখো এই যে এই ওয়ার্ক ডানটা করেছে এটা যদি 20 সেকেন্ড, আমি কথার কথা বলছি টি বোঝার সুবিধার জন্য, t1টা যদি 20 সেকেন্ড হয় আর t2টা এখানে t2টা যদি 10 সেকেন্ড হয়, তাহলে 20 সেকেন্ড ধরে এই ওয়ার্ক ডানটা করেছে। ধরা যাক এই ওয়ার্ক ডানটা 100 জুল, তাহলে এখানেও ওয়ার্ক ডানটা হবে 100 জুল। দুজনে সেম ওয়ার্ক ডান করেছে, কিন্তু একজন 20 সেকেন্ডে 100 জুল করেছে প্রথম লোকটা, দ্বিতীয় লোকটা 20 সেকেন্ডে 100 জুল কাজ করেছে। তাহলে রেট কার বেশি? কে বেশি হারে কাজ করেছে? না, প্রথম লোক দ্বিতীয় লোকটা 10 সেকেন্ডে 100 জুল কাজ করেছে। তাহলে কার রেট বেশি? এর প্রতি সেকেন্ডে কত করবে? 20 সেকেন্ডে যদি 100 জুল করে, 100/20 সমান 5 জুল পার সেকেন্ড। আর এইখানে কত করবে? 100/10 সমান 10 জুল পার সেকেন্ড, ঠিক কি না? 10, এটা হচ্ছে 5 জুল পার সেকেন্ড, এটা 10 জুল পার সেকেন্ড। এই কারণে এর রেটটা কম, কম রেটে এই শক্তিটা খরচ করছে। এই যে রেটে শক্তি বা ওয়ার্ক ডান করে তাকেই বলা হয় পাওয়ার। আজকের আমাদের আলোচনা হচ্ছে এই পাওয়ার। পাওয়ারের ডেফিনেশন হলো কি? ডেফিনেশন অফ পাওয়ার, পাওয়ার কি হবে? রেট অফ ওয়ার্ক ডান or energy loss বা এনার্জি ডিসিপেশন, অ্যাকচুয়ালি এটাকে ডিসিপেশন বলা হয়। রেট অফ ওয়ার্ক ডান উইথ রেসপেক্ট টু টাইম ইজ নোন অ্যাজ পাওয়ার অফ এ মেশিন, পাওয়ার অফ এ লিভিং বডি। যে কোনো কিছুর পাওয়ার মানে কি? রেট অফ ওয়ার্ক ডান, পার সেকেন্ডে সে কত ওয়ার্ক করছে
টি সেকেন্ডে যদি ডব্লিউ ওয়ার্ক করে 1 সেকেন্ডে ডব্লিউ বাই টি, টি সেকেন্ডে যদি ই এনার্জি খরচ করে 1 সেকেন্ডে এনার্জি খরচ করবে ই বাই টি। এই ডব্লিউ বাই টি বা ই বাই টি এইটাই হলো পাওয়ার। পাওয়ারের ফর্মুলা তাহলে কি হবে? পাওয়ার যদি পি হয়, ওয়ার্ক যদি ডব্লিউ হয়, টাইম যদি টি হয়, পি সমান ডব্লিউ বাই টি, পাওয়ার সমান ডব্লিউ বাই টি। এইটা হলো পাওয়ারের ফর্মুলা। এই ফর্মুলা জানা থাকলে আমরা কি পাই? এর ইউনিট পাই, এসআই ইউনিট, ওয়ার্কের এসআই ইউনিট, টাইমের এসআই ইউনিট জুল, ওয়ার্কের এসআই ইউনিট জুল, টাইমের এসআই ইউনিট সেকেন্ড। তাহলে ওয়ার্ক বাই টাইম কি হবে? পাওয়ারের এসআই ইউনিট হবে জুল পার সেকেন্ড, পাওয়ারের এসআই ইউনিট। সিজিএস ইউনিট কি হবে? ওয়ার্কের আর্ক, টাইমের সেকেন্ড, সিজিএস ইউনিট হবে আর্ক পার সেকেন্ড। এছাড়া আমরা কি বলেছি? গ্র্যাভিটেশনাল ইউনিট আছে। এসআই ইউনিটে গ্র্যাভিটেশনাল ইউনিট কি হবে? কিলোগ্রাম ফোর্স মিটার ছিল, কিলোগ্রাম ফোর্স মিটার, এটা সেকেন্ড, কিলোগ্রাম ফোর্স মিটার পার সেকেন্ড। অনেক সময় এটাকে কেজি মিটার পার সেকেন্ডও লেখা হয়, ফোর্সটা লেখা হয় না। সিজিএস পদ্ধতিতে কি হবে? গ্রাম ফোর্স মিটার পার সেকেন্ড। এইভাবে আমরা পাওয়ারের ইউনিটগুলো পেয়ে থাকি। এখন এই পাওয়ারের ইউনিটের মধ্যে লার্জলি ব্যবহার করা হয়, যেটা অ্যাপ্লাই করা হয় সবসময় বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, সেটা হলো কি জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ড যেটা বারবার আমরা বলি, সেটাকে আমরা কি করি? একটা শর্ট নাম দিই। এই জুল পার সেকেন্ডের শর্ট নাম হলো ওয়াট। 1 ওয়াট, 1 ওয়াট ইকুয়াল টু 1 জুল পার 1 সেকেন্ড, 1 জুল বাই 1 সেকেন্ড। এবারে এটা বিভিন্ন ক্ষেত্রে এটা তো ব্যবহার করতে হয়, বিভিন্ন মেশিনের ক্ষেত্রে এর ভ্যালুটা বিভিন্ন রকম। যেগুলোর পাওয়ার বেশি, এনার্জি ডিসিপেশন বেশি, সেগুলোতে কিলোওয়াট ব্যবহার করা হয়। 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট সমান 10 টু দি পাওয়ার 3 ওয়াট। 1 মেগাওয়াটেরও ইঞ্জিন আছে, সেখানে 10 টু দি পাওয়ার 6 ওয়াট। এই সমস্ত ইউনিটগুলো ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অনেক প্রাচীনকাল থেকে একটা ইউনিট ব্যবহার করা হয়ে থাকে, সেটাকে বলা হয় হর্স পাওয়ার, এইচপি। তোমরা মেশিনে দেখবে, তোমাদের যাদের ফিশারি বা অন্যান্য ধান কোটা কল, গম কোটা কল আছে, সেক্ষেত্রে যে মেশিনগুলো আছে সেগুলোকে বলবে যে এত ঘোড়া ইঞ্জিন বলে। অ্যাকচুয়ালি ঘোড়াটা কোথা থেকে এসছে? ঘোড়া থেকে। ঘোড়া মানে হচ্ছে হর্স, হর্স পাওয়ার। এই হর্স পাওয়ার, একটা ঘোড়ার যে শক্তি, সেই শক্তিটা মোটামুটিভাবে কত, সেটা সেই ক্ষমতাটাকে আমরা একটা ইউনিট হিসাবে ধরেছি। এই 1 হর্স পাওয়ার হলো ততটাই, যতটাতে 550 পাউন্ড, 550 পাউন্ড একটা মাসকে, ওয়েটকে গ্র্যাভিটির এগেনস্টে 1 সেকেন্ডে যদি 1 ফুট তোলা হয়, তবে যে পাওয়ার লাগে 550 পাউন্ড, একটা মাস এম ইকুয়ালস টু 550 পাউন্ড। আর এখানে কত তোলা হচ্ছে? এইচ ইকুয়ালস টু 1 ফিট, জি এর ভ্যালু হয় 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এফপিএস ইউনিট এগুলোকে বলা হয় কি? এফপিএস ইউনিট। এফ ফর ফিট, পি ফর পাউন্ড, এস ফর সেকেন্ড। ফুট পাউন্ড সেকেন্ড ইউনিটে এই পাওয়ারের ইউনিটটা লেখা হয়। এমজিএইচ, এটা 1 সেকেন্ডে করছে, তাহলে এমজিএইচ বাই টি, এটা হবে পাওয়ার। পাওয়ার সমান হবে 550 ইন্টু জি এর ভ্যালু 32 ইন্টু এখানে কত হবে? এইচটা 1 বাই টি 1। এইটা হবে পাউন্ডাল, পাউন্ডাল ইন্টু ফুট বাই সেকেন্ড, এর ইউনিটটা হবে। এইটাকে বলা হচ্ছে 1 হর্স পাওয়ার। এটা যেটা হচ্ছে, অর্থাৎ 550 পাউন্ড মাসে কোনো কিছুকে একেবারে ভার্টিক্যালি আপওয়ার্ড 1 ফুট যদি আমি
তুলতে চাই, লিফট করতে চাই, তার জন্য যে পাওয়ার লাগে সেটা হচ্ছে এটাকে আমি যদি এসআই পদ্ধতিতে নিয়ে যাই, এর ভ্যালু হয় 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। এইটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। তবে তার আগে আমার এইগুলো জেনে রাখা উচিত যে 1 পাউন্ড সমান কত। তোমরা রুটি খেয়েছো, রুটিতে পাউন্ড কথাটা থাকে, কোয়ার্টার পাউন্ড, ফুল পাউন্ড রুটি, 1 পাউন্ড রুটি কতটা ভারী তোমরা মোটামুটি আন্দাজ করতে পারছো। 1 পাউন্ড সমান 453.6 গ্রাম, এইটা মনে রাখবে। আর 1 ফুট, একটা পায়ের পাতা, এই ফুটটা কোথাকার, ফুট পাউন্ড সিস্টেম কোথাকার পদ্ধতি না ব্রিটিশদের পদ্ধতি, তাদের একটু পায়ের পাতাটা বড়। 30 আমাদের কত হয় 25.5 সেন্টিমিটার অ্যাভারেজ ইন্ডিয়ান হয়, আর তাদের 30.48 এটা হয় সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার। আর সেকেন্ড তো একই আছে। এইগুলো যদি ফুট করো, এইগুলো ফুট করলে এইগুলো ফুট করলে তোমরা অবশ্যই এইটা পেয়ে যাবে। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এই হর্স পাওয়ার হলো একটা খুব প্রচলিত ইউনিট। কিসের ইউনিট না পাওয়ারের ইউনিট। এখানে 1 হর্স পাওয়ার আমি যদি এখানে বলি যে 1 কিলোওয়াট সমান হাউ মেনি হর্স পাওয়ার, তোমরা সহজে বের করতে পারবে। এটাকে 746 হর্স পাওয়ার 736 ওয়াট ইকুয়াল টু 1 হর্স পাওয়ার। তাহলে 1 ওয়াট ইকুয়ালস টু 1 বাই 746 হর্স পাওয়ার। 1000 ওয়াট সমান 1000 বাই 746 হর্স পাওয়ার। এবারে এইটা কত, একটু আগে আমি বলেছি 1000 ওয়াট মানে 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট সমান হবে 1000 বাই 746, 1000 বাই 746 সমান হবে 1.34 হর্স পাওয়ার। তোমরা দেখবে কোথাও কোথাও হর্স পাওয়ার ইউনিট কোনো সাবমার্সিবল পাম্প বা অন্য কিছুতে হর্স পাওয়ার ইউনিটে থাকে বা কিলোওয়াট ইউনিটে থাকে। দুটোর মধ্যে তোমরা কিন্তু কম্পেয়ার করতে পারবে। 1 কিলোওয়াট কোনো পাম্প, তার হর্স পাওয়ার কত 1.34। এইভাবে তোমরা কিন্তু কম্পেয়ার করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পাওয়ারের ইউনিটগুলো কি কি। পাওয়ারের ইউনিট জানা থাকলো। এবার পাওয়ারের যে ডাইমেনশনাল ফর্মুলা সেটা কি হবে, পাওয়ার ইকুয়ালস টু ডব্লিউ বাই টি। ডব্লিউ হচ্ছে ওয়ার্ক বা এনার্জি, ওয়ার্ক বা এনার্জির ডাইমেনশন হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, আর টি টাইম টি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। পাওয়ারের যে ডাইমেনশনাল ফর্মুলা সেটা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। ডাইমেনশন পেলাম আর ইউনিট পেলাম। এবারে তোমাকে যদি একটা কোশ্চেন দেয় যে একটা মানুষ যার ওয়েট 60 কেজি, সে 40 কেজি একটা বোঝা নিয়ে 40 কেজি বোঝা নিয়ে সে 10 মিটার উপরে উঠলো। এখান দিয়ে উঠে এখানে আসলো, যেটা হচ্ছে এখান থেকে এর যে ভার্টিক্যাল হাইটটা সেটা 10 মিটার। এইটা উঠতে সে কত সেকেন্ড সময় লাগালো, 25 সেকেন্ড সময় লাগালো। তাহলে কি কি দেওয়া রয়েছে, এম দেওয়া আছে। এম কত, নিজের ওয়েটটাকেও তো তাকে তুলতে হচ্ছে, নিজের ওয়েট প্লাস এই ওয়েটটা বস্তার ওয়েট 60 প্লাস 40 সমান হচ্ছে 100 কেজি। জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু তোমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে পারো, অথবা তোমাদের কিছু না দেওয়া থাকলে তোমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে পারো। আর টি দিয়েছে কত, এইচ দিয়েছে কত 10 মিটার, টি দিয়েছে কত 25 সেকেন্ড। তাহলে এখানে তুমি কত পাওয়ার ইউজ করেছো, তুমি যে এখানে উঠেছো তার জন্য পাওয়ার কত তোমার ইউজ হয়েছে। পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ সমান এম জি এইচ বাই টি। এম ইকুয়ালস টু 100 কেজি, জি 10 ধরেছি, এইচ 10, টি 25, তাহলে 25 4 যা
4 যা 100, 4 into 10 into 10, 40, 10, 400 ওয়াট। তাহলে তুমি এখানে বা ওই মানুষটা এখানে 400 ওয়াট পাওয়ার খরচ করেছে। এই হলো পাওয়ারের ব্যাপার। এবার পাওয়ারের সঙ্গে ফোর্সের রিলেশন কি? পাওয়ারের সঙ্গে তো ওয়ার্কের রিলেশন আমরা পাচ্ছি। রিলেশন বিটুইন পাওয়ার অ্যান্ড ফোর্স। তুমি এরকম একটা বডি আছে, সেই বডির উপরে ফোর্স দিচ্ছ, ফোর্স দেওয়ার ফলে কি হবে, এই বডিটা এখানে সরে আসলো, তার ফলে তোমার কি হচ্ছে, ওয়ার্ক ডান করছো। এইটা ফার্স্টে ভি ইকুয়ালস টু ইউ ছিল, পরে ভি ইকুয়ালস টু ভি হলো, তাহলে সেক্ষেত্রে এই বডিটার অ্যাক্সিলারেশন হয়েছে। ফোর্স ইকুয়ালস টু এম ইন্টু এ। এই অ্যাক্সিলারেশন জন্য এই এতটা এসছে, এই ডিস্টেন্সটা ট্রাভেল করেছে, ডি ডিস্টেন্স যদি ট্রাভেল করে তাহলে এখানে ডি সমান হাফ এ টি স্কোয়ার। এই সমস্তগুলো কিন্তু তোমরা পেয়েছো আগে। এখন ওয়ার্ক ডান ইকুয়ালস টু কত হবে, এফ ইন্টু ডি। একে টাইম দিয়ে ভাগ করবো। এই ফোর্সটা যদি ফিক্সড ফোর্স হয়, কনস্ট্যান্ট ফোর্স হয়, তাহলে এই টাইমটা কাকে দিয়ে ভাগ হবে, ডিকে দিয়ে ভাগ হবে। ডি এর সঙ্গে ডিকে টাইম দিয়ে ভাগ হবে। তাহলে ডব্লিউ বাই টি ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডি বাই টি। ডব্লিউ বাই টি ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডি বাই টি। এই টিটা কিন্তু সবসময়ের জন্য সমান হচ্ছে, অ্যাক্সিলারেটেড মোশনে আছে, কিন্তু একটা নির্দিষ্ট টাইমে এটা ছোট ডি যদি হয়, খুব কম সময়ে যদি এইটা ছোট চেঞ্জ হয়, যেটা ডেল্টা দিয়ে দেখানো হয়, তোমাদেরকে ডেল্টা দিয়ে দেখানো দরকার নেই, ডি বাই টি, এটা ছোট ভাবো, এটা ছোট ভাবো, তাহলে ওই সময়ের যেটা আছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সেটা ভি হয়। তাহলে এফ ইন্টু ভি, এটা হলো পাওয়ার। পাওয়ার সমান ফোর্স ইন্টু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইন্টু ভেলোসিটি অ্যাট দ্যাট টাইম। ওইখানে ওই মুহূর্তে পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার এই কারণে নেওয়া হয়, পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ডট ভেলোসিটি। তোমরা ভেক্টর পড়লে, ভেলোসিটি একটা ভেক্টর আর ফোর্সও একটা ভেক্টর, তখন ভেক্টর সাইন দিতে হবে, ডট প্রোডাক্ট হবে, তোমরা সেটা পরে জানবে। এখন আপাতত তোমরা পাওয়ার সমান এইটা জানলে, ফোর্স ইন্টু ভেলোসিটি। এরপরে আছে নেক্সট এনার্জি। এনার্জি আমরা অলরেডি এনার্জি বলেছি যে এবিলিটি। এনার্জি কি, এনার্জি হলো এবিলিটি টু ডু সাম ওয়ার্ক। হোয়াট ইজ এনার্জি, অ্যাবিলিটি টু ডু। তোমার এনার্জি আছে, তুমি ওয়ার্ক করতে পারো আবার না করতে পারো, কিন্তু করলেও তোমার এবিলিটি আছে, না করলেও তোমার এবিলিটি আছে। একটা অবজেক্ট নিচে আছে, তাকে আমি এখানে নিয়ে আসলাম, আমি এক্সটার্নাল এজেন্সি, তাকে নিয়ে যাচ্ছি। গ্র্যাভিটি এখানে কি কাজ করছে, নেগেটিভ কাজ করছে, আমি কি কাজ করছি, ওয়ার্ক ডান বাই মি, পজিটিভ। তাহলে এখানে পজিটিভ ওয়ার্ক ডান হচ্ছে, সেই ওয়ার্ক ডানটা এর মধ্যে স্টোর আছে, সেইটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এটার ভ্যালু কত হয়, mgh। এটাকে তুমি এখান থেকে ছেড়ে দাও, ছাদ থেকে ছেড়ে দাও, এ অটোমেটিক চলে আসবে। তার মানে এই পোটেনশিয়াল এনার্জি হিসাবে এই এনার্জিটা স্টোর ছিল, সেই এনার্জিটা এবারে কি হবে, অন্য এনার্জিতে কনভার্টেড হয়ে যাবে। এ রেস্টে ছিল, এখান থেকে স্পিড একটা পাবে, তখন এটা হচ্ছে কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে যাবে। সেই কাইনেটিক এনার্জির ভ্যালু কি হয়, হাফ mv স্কোয়ার, এইটাতে কনভার্টেড হয়ে যাবে। অর্থাৎ ওয়ার্ক এবং এনার্জি এদের ইউনিট সব এক, ডাইমেনশনাল ফর্মুলা এক, সব কিছুই এক, শুধু এদের কখন বলতে হবে ওয়ার্ক আর কখন বলতে হবে এনার্জি সেটা আমাদের মনে রাখতে হবে। এই এনার্জি তাহলে ওয়ার্ক এর মতো একটা স্কেলার কোয়ান্টিটি, ইউনিট, ডাইমেনশন সব কিছু সেম। এবার এনার্জি ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি হয়। মেকানিক্যাল ওয়ার্ক আমরা মারামারি করছি বা কিছু করছি, একটা জিনিসকে সরাচ্ছি, তাহলে কি হবে, সেখানে আমরা সাম মেকানিক্যাল এনার্জি খরচ করছি বা গেইন করছি।
সেই মেকানিক্যাল এনার্জি হলো এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির যে সাম, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, এটাকে আমরা বলি মেকানিক্যাল এনার্জি। বলো তো কোথায় পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়? না, এই তো তুমি দেখতে পাচ্ছ, একটা উপর থেকে কিছুকে ছেড়ে দেওয়া হলো, তখন তার পোটেনশিয়াল এনার্জিটা কনভার্ট হয়ে গেল কাইনেটিক এনার্জিতে। অথবা ড্যামে জল আছে, সেই জলকে আমরা ছেড়ে দিলে জলটা অনেক দ্রুত নিচের দিকে নেমে আসছে, তার পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়েছে। আবার তোমাকে বলবে যে কোথায় কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হয় বলো তো? তুমি বলবে যে একটাকে আমি উপরের দিকে একটা অবজেক্টকে ছুড়ে দিলাম, ছুড়ে দিলে তার ইনিশিয়ালি তার সবটাই কাইনেটিক এনার্জি ছিল, পোটেনশিয়াল এনার্জি গ্রাউন্ডের রেসপেক্টে 0 ছিল, পরে তার হাইট বাড়লো, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে তার পোটেনশিয়াল এনার্জি বাড়লো, অর্থাৎ তার কাইনেটিক এনার্জিটা কনভার্ট হয়ে গেল পোটেনশিয়াল এনার্জিতে। আর একটা থিওরিম আছে, সেটাকে আমরা বলবো ওয়ার্ক এনার্জি থিওরি। ওয়ার্ক এনার্জি থিওরেম, এইটা আগেও তোমাদের বলেছি। ওয়ার্ক এনার্জি থিওরেমে কি বলা আছে না, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, ডেল্টা কাইনেটিক এনার্জি সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি সমান ওয়ার্ক ডান। একটা অবজেক্টের উপরে যে ওয়ার্ক ডান করা হবে, সেই ওয়ার্ক ডানটা যদি অন্য কোনোভাবে খরচ না হয়, তাহলে ওই অবজেক্টটার কাইনেটিক এনার্জি চেঞ্জ করতে সেই ওয়ার্ক ডানটা ব্যবহার করা হবে। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। একটা অবজেক্ট, তার মাস m, সে v1 স্পিডে যাচ্ছিল, তার উপরে আমি ফোর্স দিয়ে হোক যাই করে হোক ওয়ার্ক ডান করলাম, করার ফলে তার স্পিড হলো v2, মাস m2, তাহলে ফার্স্ট কাইনেটিক এনার্জি হাফ m v1 স্কোয়ার, পরে কাইনেটিক এনার্জি হবে হাফ m v2 স্কোয়ার। এখানে তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হলো, এইটা মাইনাস এইটা, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির জায়গায় আমি লিখবো হাফ m v2 স্কোয়ার মাইনাস হাফ m v1 স্কোয়ার, আর ওয়ার্ক ডান যদি w হয় w ইকুয়ালস টু এইটা। এটাকে বলা হয় ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল বা ওয়ার্ক এনার্জি ফর্মুলা। এইভাবেই তোমরা দেখবে তোমাদের ওয়ার্ক এবং পাওয়ার, ওয়ার্ক আগের দিন হয়েছে, পাওয়ার এবং এনার্জি হয়ে গেল, অর্থাৎ আমরা কিন্তু একটা চ্যাপ্টার করে ফেললাম। এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন দেওয়া হবে, তোমরা কোশ্চেনগুলো করে ফেলবে। এই চ্যাপ্টারের লাস্ট টপিক হলো কি, এনার্জি সোর্সেস অ্যান্ড কনজারভেশন অফ এনার্জি। এটা আর বলার অপেক্ষা রাখে না, তোমরা টেক্সট বইতে ভালো করে দেখবে, সেখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সোর্স অফ এনার্জি সান, সোলার পাওয়ার প্ল্যান্ট, এছাড়াও কনভেনশনাল এনার্জি, বায়োগ্যাস, কনভেনশনাল এনার্জি যেগুলো, সেগুলো আমরা কোথা থেকে পাই, কোল, হ্যাঁ, বা হচ্ছে বিভিন্ন পেট্রোলিয়াম, এই সমস্ত থেকে আমরা কনভেনশনাল এনার্জি পাই। এগুলোকে আমরা বার্ন করে আমরা হিট এনার্জি পাই। সেই হিট এনার্জিটাকে আমরা টারবাইনে সেখানে কি করি, আমরা মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি। সেইগুলো হচ্ছে কনভেনশনাল সোর্স অফ এনার্জি। নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি কোনগুলো না, আমরা একটা ওয়াটারকে ড্যামে রাখলাম, রিজার্ভারে রাখলাম, সেখান থেকে ওয়াটারটাকে ছেড়ে দিলাম, আমরা একটু আগে বলেছিলাম পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি পেয়ে যাব। সেই কাইনেটিক এনার্জি টারবাইনকে রোটেট করতে সাহায্য করবে, টারবাইনের রোটেশনের জন্য সেখানে আমরা ইলেকট্রিক এনার্জি পাবো। আর কি পাবো, রিনিউয়েবল এনার্জি, যেগুলো হচ্ছে আমরা রিনিউ করতে পারি, অর্থাৎ লস্ট হয়ে যায়। দেখো একটা আমরা কয়লা বা কোলকে যদি আমরা পুড়িয়ে দিই, সেটা নষ্ট হয়ে যাবে, সেটাকে আর ফেরত পাওয়া যাবে না। তেলকেও আমরা পুড়িয়ে দিচ্ছি, বাস চালাচ্ছি বা প্লেন চালাচ্ছি, সেখানে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেগুলো নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। রিনিউয়েবল সোর্স অফ এনার্জি বা আনকনভেনশনাল, যেগুলো বেশি ব্যবহার করি না, সেই সোর্স অফ এনার্জিগুলো কী কী, বায়োগ্যাস, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, তোমার হচ্ছে ওয়েভ এনার্জি, তারপরে হচ্ছে কি আর হচ্ছে নিউক্লিয়ার এনার্জি, টাইডাল এনার্জি, এই সমস্ত এনার্জিগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি এবং নন কনভেনশনাল এনার্জি, যেগুলো আমরা ব্যবহার করিনি, বেশি ব্যবহার করছি না, সেইগুলোই কিন্তু আমাদের জন্য ভালো, কারণ সেগুলো রিনিউ করা যায়। দেখো টাইডাল এনার্জি সবসময় পৃথিবী যতদিন বেঁচে থাকবে, ঘুরবে, ততদিনই সেখানে জোয়ার ভাটা থাকবে, টাইডাল এনার্জি পাওয়া যাবে। সেখানে উইন্ড থাকবে, উইন্ডকে কাজে লাগিয়ে আমরা কি করব, পাখা ঘুরিয়ে সেখানে জেনারেটর থেকে কারেন্ট পাবো।
উইন্ড এনার্জি থাকবে। যতদিন সান থাকবে সে ততদিন আমরা সান থেকে যে সান রে আসছে তার যে এনার্জি, অর্থাৎ সেখানে লাইট এনার্জি আছে, হিট এনার্জি আছে, দুটো এনার্জিকে কাজে লাগাতে পারবো। লাইট এনার্জিকে আমরা সোলার সেলে কাজে লাগাতে পারবো, লাইট এনার্জি থেকে আমরা ইলেকট্রিক এনার্জি পাবো, আর হিট এনার্জিটাকে আমরা ডাইরেক্ট ধরে আমরা সোলার কুকারে আমরা কাজে লাগাতে পারবো। এছাড়াও আছে বায়োগ্যাস। আমরা যেই সমস্ত পচা জিনিস বা প্রাণী উদ্ভিদের যে বর্জ্য পদার্থ, সেই পদার্থগুলোকে কাজে লাগিয়ে আমরা এই গ্যাসটা পেতে পারি। সেই গ্যাসের যে কম্পোজিশন সেগুলো হলো কি, মেনলি সেটাতে মিথেন থাকে, 70% মতো মিথেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, হাইড্রোজেন সালফাইড থাকে, হাইড্রোজেন আর নাইট্রোজেন এইগুলো থাকে। এই বায়োগ্যাসকে আমরা কাজে লাগাতে পারবো। বায়োগ্যাসকে পুড়িয়ে আমরা এমনি যেরকম এলপিজি গ্যাসে আমরা রান্না করি সেরকম বায়োগ্যাসে আমরা রান্না করতে পারবো, অর্থাৎ ফুয়েল, অল্টারনেটিভ সোর্স, অল্টারনেটিভ ফুয়েল হিসাবে আমরা বায়োগ্যাসকে কাজে লাগাতে পারবো। আর এই যে উইন্ড এনার্জি বলছি, ওয়েভ এনার্জি বলছি, বা এই যে টাইডাল এনার্জি বলছি, এই এনার্জিগুলোকেও একইভাবে কাজে লাগাতে পারবো। এই এনার্জিগুলো কাজে লাগালে আমাদের সুবিধা কি না, এইগুলো রিনিউয়েবল, অর্থাৎ এগুলোর সোর্স কখনো ফুরিয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। কিন্তু যেগুলো নন রিনিউয়েবল, কোল, অয়েল বা পেট্রোল, ন্যাচারাল গ্যাস, এগুলো আস্তে আস্তে কিন্তু ফুরিয়ে যাবে। এই কারণে আমরা চাইবো এই নতুন এনার্জি, অর্থাৎ নন কনভেনশনাল সোর্স অফ এনার্জিগুলোকে ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, এই এনার্জিগুলো ব্যবহার করলে পলিউশন, অর্থাৎ আমরা এই কোল, অয়েল বা ন্যাচারাল গ্যাস যখন ইউজ করি তখন আমরা এই যে এয়ার পলিউশন করি, সেখানে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এছাড়াও অন্যান্য যে সমস্ত পলিউট্যান্ট সেগুলো এয়ারের সঙ্গে মিশে যায়, অর্থাৎ পলিউশন হয়। কিন্তু এই সমস্ত এনার্জি যেগুলো সোলার এনার্জি, টাইডাল এনার্জি, ওয়াটার এনার্জি বা রিজার্ভার এনার্জি, এই এনার্জিগুলো বা বায়োগ্যাস, এই এনার্জিগুলো কিন্তু অতটা পলিউশন করে না, লেস পলিউটেড। এই সোর্সগুলোকে এই কারণে ব্যবহার করা হয়। কিন্তু একটাই অসুবিধা আছে, এইগুলোর হচ্ছে কি, টেকনিক্যালি এগুলোকে তৈরি করা কিন্তু ভীষণ আমাদের কস্টলি, ওইগুলোতে প্রচুর খরচ হয়। এই কারণে এইগুলোকে চট করে ব্যবহার করা এখনও যাচ্ছে না, এবং এখান থেকে যে এনার্জি পাওয়া যায় খুব কম। অনেকটা সময় ধরে আমরা একটা উইন্ড মিলকে চালালে সেখানে অনেকটা সময় ধরে একটা কম মেগাওয়াটের একটা পাওয়ার বা শক্তি পেয়ে থাকি। অথবা আমরা এই যে বলছি বায়োগ্যাস থেকে একটা বড় একটা বায়ো প্ল্যান্ট করলে সেখানে একটা ফ্যামিলির হয়তো রান্না কিছুটা হচ্ছে, অর্থাৎ বেশি এনার্জি আমরা পাচ্ছি না। আবার সোলার প্লেট যখন আমরা ছাদের উপর বসিয়ে রাখি, মেঘলা হলে সেই সোলার প্লেটে কোনো কাজ করবে না। রাত্রিবেলা সেই সোলার প্লেটে যদি কারেন্ট ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, তখন আর নতুন করে আমি এনার্জি বের করতে পারবো না। আবহাওয়া খারাপ হলে বা রাত্রিবেলা আমরা সোলার প্লেটকে কাজে লাগাতে পারছি না। অনেক ডিমেরিটসও এদের রয়েছে। এই সমস্ত সোর্স অফ এনার্জিগুলো তোমরা ভালো করে দেখবে। আর কনজারভেশন অফ এনার্জি তো তোমরা জানোই যে একটা এনার্জি অন্য এনার্জিতে কনভার্ট হয়ে যায়, কিন্তু এনার্জিকে কখনো আমরা শেষ করে দিতে পারি না, ধ্বংস করে দিতে পারি না, বা এনার্জিকে ক্রিয়েট করতে পারি না। না, এনার্জি নাইদার ক্যান বি ডিস্ট্রয়েড অর নর ক্যান বি ক্রিয়েটেড। হ্যাঁ, এইটা তোমাদের মনে রাখতে হবে। এটাকে বলা হয় কনজারভেশন অফ এনার্জি। এই এনার্জি সব ক্ষেত্রে লাগানো যায়, কনজারভেশন অফ এনার্জি সব জায়গায় লাগানো যায়। তুমি দেখো, উপর থেকে যখন একটা অবজেক্টকে ফেলে দিচ্ছ তখন তার এনার্জিটা কনভার্ট হয়ে যাচ্ছে। কত এনার্জি কনভার্ট হচ্ছে সেটা তুমি সহজে পাবো, mgh। সেখান থেকে হাফ mv² করলে ওখানে ভি এর ভ্যালুটাও তুমি বের করতে পারবে এই এনার্জি কনজারভেশনের উপর ভিত্তি করে। এছাড়াও তোমরা দেখবে একটা পেন্ডুলামকে ঝুলিয়ে দিচ্ছ, পেন্ডুলামকে যখন ডিসপ্লেসড করছো সে কিছুটা উপরে উঠে আসছে, কিছুটা তার লেভেল থেকে, এখানে পেন্ডুলামটা ছিল এখান থেকে ডিসপ্লেস করছো, এরকম করে প্রত্যেকে আসছে যখন সে পটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জি কনভার্ট হয়ে যাচ্ছে, আবার কাইনেটিক এনার্জিটা পটেনশিয়াল এনার্জিতে, এইরকম করে পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি, এরকম করে বারবার তারা নিজেদের মধ্যে ট্রান্সফার হচ্ছে, একটা ফর্ম থেকে আর একটা ফর্মে যাচ্ছে, তারপরে সেখানে পেন্ডুলামটা অসিলেট করতে পারছে। এরকম
অনেক কিছু তোমরা পাবে, এক্সাম্পল পাবে। তোমরা অলরেডি জানো, তোমাদের সেখানে ক্লাস 9-এও এটা ছিল। তোমরা এগুলো ভালো করে দেখবে, দেখার পরে তোমাদের হোমটাকে যেগুলো পাঠানো হবে সেগুলো তোমরা করে ফেলবে। এরপরে আছে মেশিন। তোমাদের ক্লাস 10-এ ভীষণ ইম্পর্টেন্ট এই মেশিনের মেকানিক্যাল এনার্জি। এখানে অনেক সিঙ্গেল পুলি সিস্টেম, সিঙ্গেল মুভেবল পুলি, সিঙ্গেল ফিক্সড পুলি, লিভার এবং কম্বিনেশন অফ পুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বোর্ডের যে এক্সাম হয় সেই এক্সামে এই কম্বিনেশন অফ পুলিগুলো অনেক সময় তোমাদের ডায়াগ্রাম দিতে হয়, সেইগুলো তোমাদেরকে করতে হবে। এর পরের দিন আমরা মেশিন নিয়ে আলোচনায় আসবো।